আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা। প্রথমেই সংবাদ শিরোনাম। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। ফলাফল সবাইকে বিস্মিত করেছে, ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের প্রাণভোমরা ছিল শেখ হাসিনা, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, এর রূপরেখা কি হবে, কিভাবে বাস্তবায়িত হবে তার পূর্ণাঙ্গ চিত্র জনসম্মুখে তুলে ধরার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিটিভির নতুন কুড়ির অংশগ্রহণকারীরা পরবর্তীতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইডল হবে, নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখবে, আশাবাদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। চাকসু নির্বাচনে 26টি পদের মধ্যে ভিপিজিএস সহ 24টি পদে শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের জয়। চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। শান্তি ফিরছে না গাজায়, ধ্বংসস্তূপ আর পানি বিদ্যুতের অভাবে দুর্ভোগে গাজাবাসী, ত্রাণ প্রবেশে বাধা ইসরায়েলের। এবং বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপে টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 2025 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট 7,26,960 জন শিক্ষার্থী পাশ করেছে। এবছর পাশের গড় হার 58.83%। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 69,097 জন। আজ সকাল 10টায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। এবছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,35,661 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ছিল 6,11,446 জন। তাদের মধ্যে পাশ করেছে 3,33,864 জন। পাশের হার 54.60%। জিপিএ 5 পেয়েছে 32,053 জন। অন্যদিকে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীর সংখ্যা 6,24,215 জন। তাদের মধ্যে পাশ করেছে 3,93,096 জন। জিপিএ 5 পেয়েছে 37,044 জন। পাশের হার 62.97%। এবছর ছাত্রদের চেয়ে 59,232 জন ছাত্রী বেশি পাশ করেছে এবং 4,991 জন বেশি জিপিএ 5 পেয়েছে। এবার 8টি বিদেশ কেন্দ্রে 291 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে 279 জন। পাশের হার 95.88%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 10,47,242 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 5,98,166 জন। পাশের হার 57.12%। জিপিএ 5 পেয়েছে 63,219 জন। এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে 62,609,000 জন শিক্ষার্থী। পাশের হার 75.61%। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 4,268 জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে 1,05,610 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 66,185 জন। পাশের হার 62.67%। মোট 1,610 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এবছর 345টি শিক্ষা প্রতিষ্ঠানে 100% শিক্ষার্থী পাশ করেছে, আর 202টি প্রতিষ্ঠানে একজনও পাশ করে নাই। 2025 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 26 জুন, শেষ হয় 19 আগস্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার 52.27%। জিপিএ 5 পেয়েছে 6,097 জন।
গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রাম উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডে এই বছর এইচএসসিতে পাশের হার 52.27%, যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 1,01,088 জন। কৃতকার্যদের মধ্যে ছাত্রী 52.57% ও ছাত্র 48.95%। জিপিএ 5 অর্জনকারী 6,097 জনের মধ্যে 3,435 জন ছাত্রী। আজ সকালে ফলাফল প্রকাশ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরেন। অবশ্য বরাবরের মতো উত্তীর্ণ শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। থ্যাংক ইউ বলতে চাই আমাদের শিক্ষকদেরকে, অবশ্যই আমাদের টিচারদেরকে। ওনাদের কষ্টের সাফল্যে আমরা এই আপনার রেজাল্টটি করতে পেরেছি। অবশ্যই আমি অনেক খুশি আমার রেজাল্ট নিয়ে। এখন আল্লাহ যদি রহমত রাখে তো ভালো একটা জায়গায় অ্যাডমিশন হলে ওটাই আমার সবচেয়ে বড় সাফল্য হবে আর কি। এবং এর পিছনে আমাদের সাথে সাথে আমাদের ফ্যামিলির, আমাদের টিচারদের, আমাদের স্কুলের অনেক বড় একটা রোল ছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রেজাল্ট করছে। আমাদের উদযাপন খুবই ভালো লেগেছে, খুবই ভালো হচ্ছে। আমরা সবাই খুশি, আমার বন্ধু বান্ধব সবাই জিপিএ 5 পেয়েছে। So at first we would like to thank our institution for these tremendous efforts they have given towards us, our parents, and of course our whole institution and teachers and students who have greatly helped us in our way, in our journey of GPA 5. বিজ্ঞান বিভাগে 22,500 পরীক্ষার্থীর মধ্যে পাশের হার 78.75%। মানবিক ও ব্যবসায়ী শিক্ষার ছাত্রছাত্রী পাশ করেছে 37.80 ও 55.39%। বেশি অনুত্তীর্ণ ইংরেজিতে। বোর্ডের 8টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ এইচএসসি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের শতভাগ কৃতকার্য ফলাফল হয়েছে। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এবং কলেজের শিক্ষক মণ্ডলীদের মতো অন্যান্য কলেজের শিক্ষক মণ্ডলীরাও অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজি বিষয়ের উপর আরও নিবিড় তৎপরতা চালান এবং পর্যালোচনার মাধ্যমে তাদেরকে আরও উত্তরোত্তর ইংরেজি বিষয়ে পারদর্শী করতে পারেন। তবে আমি মনে করি সামনের দিনগুলোতে, সামনের বছরে আরও ভালো ফলাফল অর্জিত হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত কয়েক বছর ধরে এইচএসসিতে পাশের হার কমে আসছে। 2023 সালে পাশের হার ছিল 74.45%, 2024 সালে 70.72%, কিন্তু এই বছরে 52.57% পাশের হার পূর্বের ধারাবাহিকতার চেয়েও খারাপ। চট্টগ্রাম মহানগরে পাশের হার 70.90%। জেলাগুলোর মধ্যে কক্সবাজারে পাশের হার বেশি, যা 45.39%। সর্বনিম্ন পাশের হার খাগড়াছড়িতে, যা 35.25%। বোর্ডের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 9 জন পরীক্ষার্থীর সকলে অনুত্তীর্ণ। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি আজ সচিবালয়ে এইচএসসি 2025-এর ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5-এর সংখ্যা কমেছে। পাশের হার ও জিপিএ 5 কমে আসার কারণে এইচএসসির ফলাফল খারাপ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের নিয়ে এই বিষয়ে পর্যালোচনা করা হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের প্রাণ ভোমরা ছিল শেখ হাসিনা। এ কারণে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। বিচারপতি গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। শেষ দিনেও রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যদি সেনাবাহিনীর সদস্যরা ঢাল হয়ে না দাঁড়াতো তাহলে আরও অজস্র প্রাণ ঝরত। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগে 3টি অভিযোগের পক্ষে আজ যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এ সময় এর আগের 28 দিনে নেওয়া মামলাটি 54 সাক্ষীর মধ্য থেকে বেশ কয়েকজনের জবানবন্দি ও জুলাই আন্দোলনকারীর সংঘটিত হত্যা এবং নির্যাতনের ঘটনার বিভিন্ন দিক ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এছাড়া জেনেভা কনভেনশনের বেশ কটি আর্টিকেল ও বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে রায় রেফারেন্স হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।
শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আগামী সোমবার যুক্তি তুলে ধরবেন, আর শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডনের সুযোগ পাবেন। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে। এর আগে এই মামলায় 28 কার্যদিবসে গত 8 অক্টোবর মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরার মধ্য দিয়ে 54তম ও শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিকে জুলাই আন্দোলনে সাফারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20 অক্টোবর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ 12তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীতে জুলাই সনদের বাস্তবায়ন ও সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের রূপরেখা কী হবে, কিভাবে তা বাস্তবায়িত হবে তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। তা না হলে ভবিষ্যতের রাজনীতির মাঠে মতবিরোধ ও বিভক্তির সৃষ্টি হতে পারে। এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিকতায় রূপান্তর করতে পারি, এই জুলাই সনদ স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি ঐক্যমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা। তো ফলে পরে এই আদেশের দাবিগুলা বা এই আলোচনাগুলো কোথায় হবে, কিভাবে হবে, এটার কর্তৃপক্ষ কে, এটার কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না। ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলেই এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব। কারণ আমরা সবাই এই কিছু মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের জুলাই সনদ লাগবে। জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থেই কার্যকর দেখতে চাই। আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ঠিক সেই কারণেই জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো, আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট আকারে উপস্থাপিত না হয়। সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। নতুন কুড়িতে অংশগ্রহণকারীরা পরবর্তীতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইডল হবে এবং নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি 2025 নিয়ে বিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। শারমিন ইসলাম মেধার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় শেষে এখন চলছে চূড়ান্ত বাছাই পর্ব। দীর্ঘ প্রায় 2 দশক বন্ধ থাকার পর এই অনুষ্ঠানটি আবার শুরু হয়। 1976 সালে বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠান চালু হয়েছিল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই আবারও জনপ্রিয় অনুষ্ঠানটি চালুর উদ্যোগ নেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান, যেখানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে, 20,000 উপর মানুষ আহত হয়েছেন, অনেক রঙহানি হয়েছে, বিশেষ করে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এইসবের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এই স্বাধীনতার মানে মূলত রাজনৈতিকভাবে স্বাধীন হওয়া নয়, বরং একই সাথে সাংস্কৃতিকভাবেও স্বাধীন হওয়া। গত 15 বছর এবং তারও বেশি সময় ধরে যেভাবে সাংস্কৃতিক কর্তৃত্ববাদী একটি ব্যবস্থা আমাদের উপরে অব্যাহত ছিল এবং এর মাধ্যমে একই ধারার
চিন্তা এবং সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বাইরে বের হওয়ার জন্যই আমরা নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য আমরা নতুন করে পুনঃপ্রবর্তন করেছি। তিনি জানান, সকল পর্যায়ে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে শিশু কিশোরদের বাছাই করা হচ্ছে। স্বচ্ছ এবং পার্টিসিপেটরি প্রক্রিয়ার মাধ্যমে সব এলাকার থেকে আমরা যেই তরুণ তরুণীদেরকে বেছে নিয়েছি, আমরা বাংলাদেশে একটা নতুন প্রজন্মের শিল্পী, গায়ক এবং সংস্কৃতিকর্মীদের আগমনের অপেক্ষায় আছি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আশা করেন, নতুন কুড়িতে অংশগ্রহণকারীরা পরবর্তীতে সাংস্কৃতিক অঙ্গনে আইডল হবে এবং দেশের সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখবে। 80s এবং 90s-এ ওই সময় যারা নতুন কুড়ি করেছেন তারা যেভাবে পরবর্তীতে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে, শিল্প সাহিত্যের জগতে যেভাবে নিজেদের অবস্থান করে নিয়েছেন, আশা করি যে এইবারে যারা অংশগ্রহণ করছেন তারাও পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী সময়ে তারাও আইডল হয়ে উঠবেন এবং তারা বাংলাদেশের সংস্কৃতিকে উপকৃত করবেন। আমরা যেই জগদ্দল পাথর পেরিয়ে এসেছি রাজনৈতিকভাবে, আমরা যদি সাংস্কৃতিকভাবে সেই জগদ্দল পাথর অতিক্রম করতে পারি এবং সরিয়ে দিতে পারি যে সাংস্কৃতিক কর্তৃত্ববাদ, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশে আমরা একটা নতুন যুগে প্রবেশের যে সুযোগটা পেয়েছি, এই সুযোগ আমরা কাজে লাগাতে পারবো এবং এইটাই একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের প্রজন্মের যাদের অনেকেই হয়তো যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকে হয়তো জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তারা যখন শিল্প সাহিত্য সংস্কৃতিতে নিজেদের অবস্থান জানান দিবেন, তারা যখন দেশের জন্য, দেশের সংস্কৃতির জন্য কাজ করবেন, আশা করি বাংলাদেশে আমাদের সেই কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সূত্র ধরে আমরা একটা সুখী, সমৃদ্ধ এবং মর্যাদামান বাংলাদেশকে পাবো। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশু কিশোর আশা জাগাচ্ছে নতুন প্রজন্মের প্রতিভা নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে 26টি পদের মধ্যে সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপিজিএস সহ 24টি পদে নির্বাচিত হয়েছেন। আজ ভোরে সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে ভিপি বা সহসভাপতি পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের মোহাম্মদ ইব্রাহিম হোসেন 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374 ভোট। জিএস সাধারণ সম্পাদক পদে 8,031 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সম্প্রীতি শিক্ষার্থী জোটের সাইদ বিন হাবিব। তিনি ইতিহাস বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলে মোহাম্মদ শাফায়াত পেয়েছেন 2,724 ভোট। এজিএস সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান। তিনি পেয়েছেন 7,014 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্প্রীতির শিক্ষা জোটের সাজ্জাদ হোসেন পেয়েছেন 5,045 ভোট। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রার্থী ও ভোটাররা অসাধারণ উৎসবমুখর পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছেন। চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট, পাশাপাশি কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর 5টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিস জানায়, বেলা 2:30টার দিকে ইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো। 9তলা ভবনের তার কারখানাটির 5, 6 ও 7 তলায় আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 2টি প্লাটুন। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। এর আগে 2 দফায় 7 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে সব জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপ এগোতে পারবে না।
চুক্তি অনুযায়ী হামাসের 28 জনের মরদেহ হস্তান্তর করার কথা। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেমেছে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ, তবে তাতে শান্তি ফেরেনি। একে তো ফিলিস্তিনিরা নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাচ্ছেন না, এরপর আবার চুক্তি অনুযায়ী এখনো গাজার নির্ধারিত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবারের সংকট কাটছে না। হামাস মৃত জিম্মিদের ফেরত পাঠাতে দেরি করছে এমন অজুহাত তুলে ইসরায়েল জানায় নির্ধারিত পরিমাণের অর্ধেক অর্থাৎ প্রতিদিন 300 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে তারা। দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিংও আপাতত চালু না করার হুমকিও দেওয়া হয়েছিল, তবে পরে ক্রসিংটি খুলে দেওয়া হয়। যদিও যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত 600 ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে। বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে এদিন তাদের মাধ্যমে মাত্র 137 ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে, তবে পানির পরিমাণ ছিল কম, জ্বালানি তো ছিলই না। যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত যেসব মানুষ গাজা নগরীতে ফিরেছেন তারা পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়ছেন। নগরের বাসিন্দারা জানান প্রায় সব এলাকা ধ্বংস হয়ে গেছে, কোনো পানি নেই। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার 53% এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে নিজ ভিটেমাটিতে ফিরতে পারছেন না বাসিন্দারা। এসব এলাকায় ফিরতে যাওয়া 6 জন সহ মোট 9 ফিলিস্তিনিকে মঙ্গলবার হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। বুধবারও সুজাইয়া এলাকায় 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত 2 বছরের বেশি সময় ইসরায়েলের হামলায় গাজার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,938 জনে। আহত হয়েছে 1,70,169 জন ফিলিস্তিনি। নতুন করে আবার রক্তক্ষয়ী সংঘাতে জড়ানোর পর 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সর্বশেষ সংঘর্ষে 20 তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা 24 ঘন্টা না যেতেই ভেঙে পড়েছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফের ভয়াবহ সীমান্ত যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করছে তালেবান। পাল্টা হামলায় তালেবান ও তার সঙ্গে যুক্ত 200 জনেরও অধিক নিহত হওয়ার দাবি পাকিস্তানের। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই মুসলিম দেশ কেন নিজেদের মাঝে এই ভ্রাতৃঘাতী সংঘাতে জড়াচ্ছে? পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিরোধপূর্ণ। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার সময় জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়ার মাধ্যমে এই বিরোধ শুরু হয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে সম্পর্কের টানাপোড়েন এখনও চলছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলা সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনায় 12 জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। কুররম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে যৌথভাবে হামলা চালিয়েছে আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান। পরে বুধবার সন্ধ্যা নাগাদ দুই পক্ষ 48 ঘন্টার সামরিক যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে এটি কতক্ষণ টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ দুই দেশের সীমান্ত সংঘাত এখন আর নতুন কিছু নয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতে বিশ্বের 12তম সামরিক শক্তির দেশ পাকিস্তান। বিপরীতে তালিকার 118 নম্বরে রয়েছে আফগানিস্তান। পাকিস্তানের মোট সেনা সদস্য 17 লাখ, যার মধ্যে সক্রিয় 6.5 লাখ। অন্যদিকে আফগানিস্তানে রয়েছে 1.5 লাখের মতো তালেবান যোদ্ধা, যা প্যারামিলিটারি হিসেবেও গণ্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, আফগান তালেবানরা ভালো যোদ্ধা হলেও পাকিস্তানের মতো শক্তিশালী সেনাবাহিনীর সাথে কখনোই জয়ী হবে না। এদিকে গত সপ্তাহে কাবুলে বিমান হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইরান, কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযম প্রকাশের আহ্বান জানিয়েছেন। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আবার দেশের খবর। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে চলছে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। চট্টগ্রাম নগরে টিকাদান ক্যাম্পেইনের নানা প্রক্রিয়া অবলম্বন করেছে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টরা। এজন্য নগরে 410টি টিম গঠন করা হয়েছে। 41 ওয়ার্ডে 7 জনে 1546টি এ স্কুল এবং 783টি আউটরিচ সাইটে টিকা প্রদান করা হবে। শুক্রবার সরকারি ছুটির দিন ব্যতীত 13 নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে।
টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি নির্দিষ্ট বয়সী কেউ যাতে টিকা থেকে বাদ না পড়ে সেটাই কর্মসূচির প্রধান লক্ষ্য। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। সারা দেশের মতো চট্টগ্রাম নগরীতে 9 মাস থেকে অনূর্ধ্ব 15 বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 12 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের টিকাদান চলছে। আজও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসব মুখর পরিবেশে টিকা গ্রহণ করতে দেখা গেছে। টিকা গ্রহণের ফলে তারা প্রাণঘাতী টাইফয়েড রোগমুক্ত থাকবে বলে জানান। টিকা দেওয়ার আগে একটু ভয় লাগছিল, টিকা দেওয়ার পর এখন না নর্মাল লাগতেছে। আমার যখন টিকা দেওয়ার আগে আমার একটু ভয় লেগেছিল, কিন্তু টিকা দেওয়ার পর অতটাও ভয় লাগেনি, ভয়টা চলে গেছে। নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের টিকাদান কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করছে। নিবন্ধন প্রক্রিয়া থেকে টিকা দেওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকল ছেলে মেয়েদেরকে যে এক ডোজ স্পেসিফিক টিকা দিয়ে বাংলাদেশ সরকার যে উপকৃত করেছে তার জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের ছেলে মেয়েরা এই টিকাগুলো পেয়ে আশা করি টাইফয়েড মুক্ত হবে বাংলাদেশ। এখানে আসলে ওরা স্ক্যান করার পর ওনাদের একটা স্লিপ আছে, যেটা কেটে আমরা মানে বক্সে রাখতেছি যে ওনারা কোন ক্লাসে পড়ে, ওনাদের নাম, তারপর ওনাদের জন্ম তারিখ, যেটা আমরা এখানে কেটে একটা বক্সে রাখতেছি যাতে ওনাদের তথ্যটা পরে পাওয়া যায়। জন্ম নিবন্ধনের অনলাইন করার পরে আপনার স্ক্যানিং করে এখানে আসতেছে, আমরা টিকা দিচ্ছি। যাদের জ্বর আছে তারা দিতে পারবে না, যারা এখনও করেননি দ্রুততার সহিত অনলাইন করে ফেলেন, নিবন্ধনটা করে ফেলেন এবং টিকাটা নিয়ে নেন। আমাদের এই প্রতিষ্ঠানে ক্লাস 4 থেকে 9 পর্যন্ত প্রায় 3000 শিক্ষার্থী রয়েছে এবং এই শিক্ষার্থীদের মধ্যে আমরা যতটুকু জানি প্রায় 75% শিক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়েছে। টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ। জাতির সুস্থ সবল নিরোগ প্রজন্ম গড়তে হলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অন্যান্য টিকার মতো টাইফয়েড টিকার গুরুত্ব অপরিসীম। চট্টগ্রাম বিভাগে প্রায় 97 লাখ নির্দিষ্ট বয়সের শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। প্রতি বছর পৃথিবীতে প্রায় 70 লক্ষের বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং 93,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেন। আমাদের দেশে প্রতি বছর প্রায় 3.5 লক্ষ শিশু এই রোগে আক্রান্ত হয় এবং প্রায় 6,000 শিশু প্রতি বছর মৃত্যুমুখে পতিত হয়। গত 12 তারিখ থেকেই আমরা এই কার্যক্রম শুরু করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের পর 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত নগরে কমিউনিটি পর্যায়ে টিকা দান করা হবে। নগরে 8,29,301 জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে সফল করতে সকল অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ সকালে পরিদর্শন শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, প্রচলিত ধ্যান ধারণা থেকে বের করে এনে ভিডিপি সদস্যদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি ও তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জননিরাপত্তায় ভূমিকা রক্ষার পাশাপাশি প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসি 30-এর সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,468.84, যা গতকালের চেয়ে শতকরা 0.2 কম। অপরদিকে সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,681.11, যা গতকালের চেয়ে শতকরা 0.39 বেশি। আজ 182টি কোম্পানির 24,66,280টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 9,94,74,000 টাকারও বেশি। এর মধ্যে 53টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 106টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর।
ক্রিকেট নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের পঞ্চম ম্যাচে 7বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জুত্রি। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় ম্যাচটি শুরু হয়। নারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু পরে 3 ম্যাচে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। 4 ম্যাচে 3টিতে জিতে পয়েন্ট তালিকার সবার উপরে অস্ট্রেলিয়া, আর বাংলাদেশ 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:50 এবং সূর্যাস্ত 5:27। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4:42, ভাটা সকাল 10:14। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5:12 এবং ভাটা রাত 11:19।